রাজধানীর বাড়িধারায় পুলিশের গুলিতে আরেক পুলিশ নিহত, গাড়ি চালক গুলিবিদ্ধ। হত্যাকাণ্ডে তদন্ত হচ্ছে, কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার। টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে আজ শপথ নেবেন মোদি। অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বিভিন্ন দেশের শীর্ষ নেতারা। বাজেট নিয়ে বিএনপি সিপিডির এক সুরে মাথা ব্যথা নেই বলেছেন ওবায়দুল কাদের। লুটেরাদের সুযোগ করে দিয়েছে সরকার, অভিযোগ মির্জা ফখরুলের। সামনে সরকারকে চ্যালেঞ্জের মুখে পড়তে হবে, সানেমের পর্যালোচনা। কালো টাকা অবাধে সাদা না করে অবৈধ ইনকাম বন্ধের পরামর্শ। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত খবর। রাজধানীর বাড়িধারার কূটনৈতিক এলাকায় ফিলিস্তিন দূতাবাসের সামনে পুলিশ সদস্যের এলোপাথারি গুলিতে নিহত হয়েছে আর এক পুলিশ সদস্য। শনিবার রাত 11:15টার দিকে ফিলিস্তিন দূতাবাসের উত্তর পাশে গার্ডরুমের সামনে কনস্টেবল কাউসার আলীর গুলিতে নিহত হন কনস্টেবল মনিরুল ইসলাম। এই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন জাপানি দূতাবাসের ড্রাইভার। এলোপাথারি গুলির পর ফিলিস্তিন দূতাবাসের সামনেই অবস্থান করছিলেন কনস্টেবল কাউসার। তাকে সেখান থেকে আটক করে নিয়ে যাওয়া হয় গুলশান থানায়। ঘটনাস্থল পরিদর্শনে রাতেই সেখানে ছুটে যান পুলিশের আইজি চৌধুরী আব্দুল্লাল মামুন, ঢাকা মহানগর পুলিশ কমিশনার হাবিবুর রহমান ও ডিবি প্রধান হারুনুর রশিদ সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। গুলশান থানা পুলিশ, ডিবি, সোয়াত সদস্যরা ঘটনাস্থল ঘিরে রাখে। এই হত্যাকাণ্ড প্রসঙ্গে আইজিপি সাংবাদিকদের জানান, পুরো বিষয়টি তারা তদন্ত করছেন। হতাশাগ্রস্ত কিংবা অন্য কি কারণে এই হত্যাকাণ্ড হয়েছে সেটা তারা খতিয়ে দেখবেন। দুইজন পুলিশ সদস্য ডিউটিতে ছিল। কাউসার আলীর গুলি করা এলোপাথারি গুলিতে কনস্টেবল মনিরুল ইসলাম ঘটনাস্থলে মারা যায়। এছাড়াও জাপান এমবেসির ড্রাইভার সাজ্জাদ হোসেন তার এই গুলিতে গুলিবিদ্ধ হয়ে ইউনাইটেড হসপিটালে চিকিৎসাধীন আছে। আমাদের লোকেই যেহেতু এটা করেছে, আমরা যেটা বুঝতে পেরেছি এটা কী কারণে খুব ঘটেছে এটা আমরা একটু খতিয়ে দেখছি। যে লোক এটার সাথে জড়িত তাকে আমরা ইতিমধ্যে ধরে ফেলেছি, তো এটা জানাটা বোধহয় খুব কঠিন হবে না। টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে আজ সন্ধ্যায় শপথ নিচ্ছেন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের প্রধান নরেন্দ্র মোদি। এর আগে শনিবার ঘোষণা করা হয় নতুন সরকারের মন্ত্রিসভায় কোন কোন মন্ত্রণালয় পেল এনডিএ জোটের শরিকরা। এতে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর দল তেলেগু দেশম পার্টি টিডিপি পেয়েছে 4টি মন্ত্রণালয়, আর বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের জনতা দল ইউনাইটেড জেডিইউ পেয়েছে 2টি মন্ত্রণালয়। আজ মোদীর শপথ অনুষ্ঠানে আগে মন্ত্রণালয় ভাগাভাগি ইস্যুতে বৈঠকে বসে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। এতে জোটের শরিকদের মধ্যে মন্ত্রণালয় বন্টন করা হয়। এর আগে নরেন্দ্র মোদীকে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করেন দেশটির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। একই সঙ্গে নতুন সরকার গঠনের অনুমতি দিয়েছেন তিনি। শুক্রবার নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবনে মোদীর হাতে মনোনয়নপত্র তুলে দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আজ সন্ধ্যায় শপথ নেবেন মোদী ও তার নেতৃত্বাধীন সরকার। এর আগে এনডিএ জোটের বৈঠকে জোটের প্রধান হিসেবে নির্বাচিত করা হয় মোদীকে। পরে প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর প্রতি সমর্থন জানিয়েছেন রাষ্ট্রপতির কাছে আনুষ্ঠানিক চিঠি দেয় এনডিএ। এদিকে নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমানে তিনি দিল্লিতে অবস্থান করছেন। এর আগে স্থানীয় সময় শনিবার বেলা 12টার দিকে নয়াদিল্লির পালাম বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় ভারতের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল এবং ভারতের নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান তাকে অভ্যর্থনা জানান। গতকাল সকাল 10:15টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে করে ঢাকা ত্যাগ করেন প্রধানমন্ত্রী। সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ মন্ত্রিসভার সদস্যরা বিমানবন্দরকে প্রধানমন্ত্রীকে বিদায় জানান। তৃতীয়বারের মতো নির্বাচিত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত বুধবার শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য টেলিফোনে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান। প্রধানমন্ত্রীর এই সফরে 2 নেতার একান্ত বৈঠকেরও কথা রয়েছে। আগামীকাল দেশে ফিরবেন প্রধানমন্ত্রী। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অভিযোগ করেছেন, প্রস্তাবিত বাজেট নিয়ে সিপিডি সহ অর্থনীতিবিদরা বিএনপি সুরে কথা বলছেন। তিনি বলেন, বাজেট নিয়ে কোনো প্রতিষ্ঠান কি বলল তা নিয়ে আওয়ামী লীগের কোনো মাথা ব্যথা নেই, তবে বাজেট বাস্তবায়নে চ্যালেঞ্জ রয়েছে। এই মন্তব্য করে ওবায়দুল কাদের আরও বলেন, এটি অতিক্রম করার সক্ষমতা রয়েছে সরকারের। মাইনুল শোভনের রিপোর্টে রয়েছে বিস্তারিত।
2024-25 অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করে ক্ষমতাসীন দল। এতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দাবি করেন, 2009 সালে ক্ষমতায় আসীন হয়ে 2 বছরের মধ্যেই মূল্যস্ফীতি দমন করেছিল আওয়ামী লীগ। এরই ধারাবাহিকতায় এবারে প্রস্তাবিত বাজেটের মূল লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও অর্থনৈতিক সংকট দূর করা। কালো টাকা সাদা করার সুযোগের বিষয়ে বিভিন্ন মহলের সমালোচনার জবাব দেন ওবায়দুল কাদের। বলেন, এর ফলে ব্যাংকিং খাতে অর্থ প্রবাহ বাড়বে। এটির সুযোগে দুর্নীতি বাড়ার সম্ভাবনাও নাকচ করে দেন তিনি। অনেকের হাতে গোপন টাকা উদ্ধার করতে বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ আছে। এই সুযোগ দানের মাধ্যমে অর্থ উপার্জনের ক্ষেত্রে অন্যায় অবৈধ কাজের শাস্তি মওকুফের সুযোগ। ওবায়দুল কাদের বলেন, প্রস্তাবিত বাজেটের সমালোচনা করতে গিয়ে নিরপেক্ষতা হারিয়েছেন দেশের বিভিন্ন প্রতিষ্ঠান ও অর্থনীতিবিদরা। সিপিডি কি বললো, টিআইবি কি বললো, সুজন কি বললো, এসব নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। ওরা সবাই বিএনপি সুর মিলিয়ে কথা বলে। অর্থনীতিবিদও এখন পোলারাইজড হয়ে গেছে। এখানে বিএনপি মার্কা অর্থনীতিবিদ। ওবায়দুল কাদের বলেন, 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন বিএনপি নেতাদের মুখে দুর্নীতির সমালোচনা হাস্যকর। তবে বাজেট চূড়ান্তভাবে পাশ হওয়ার আগে বিভিন্ন মহলের পরামর্শ আমলে নেওয়া হতে পারে বলেও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। একটা চ্যালেঞ্জ আছে, সেটা হলো বাস্তবায়নের চ্যালেঞ্জ আমরা স্বীকার করি, এবং বাস্তবায়নের চ্যালেঞ্জ অতিক্রম করার জন্য সরকার এরই মধ্যে কাজ শুরু করেছে। দেশের অবকাঠামোগত উন্নয়নে 2041 সালের মধ্যে আরও 12টি এক্সপ্রেসওয়ে এবং 10টি এলিভেটেড সড়ক নির্মাণ হবে বলেও সংবাদ সম্মেলনে জানান ওবায়দুল কাদের। উপ-আঞ্চলিক করিডোরে। মাইনুল শোভন, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাজেটে রাঘব বোয়ালদের লুটে পুটে খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে সরকার। সেই কারণেই কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে। তিনি আরো বলেন, ক্ষমতাসীনদের নিপীড়নে দেশের অস্তিত্ব আজ হুমকির মুখে। আরও জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ। মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সিরাজুল আলম খানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা করে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি। এতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সিরাজুল আলম খান ছিলেন মুক্তিযুদ্ধের চালিকা শক্তি। যারা তার অবদান অস্বীকার করতে চায় তারা স্বাধীনতাকে অস্বীকার করে। বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস বিকৃত করাই হচ্ছে। এখানে একটি দল, তার একজন ব্যক্তি একটি দল ছাড়া আর কোনো কিছুরই কোনো অবদান আছে সেগুলো স্বীকারই করতে চায়। যারা এই বাংলাদেশের স্বাধীনতার জন্য কাজ করেছে, সংগ্রাম করেছে, মুক্তির জন্য কাজ করেছে, তাদের সকলকে অবলীলায় অস্বীকার করে। অস্বীকার করে না, তাদেরকে তারা ছোট করে দেখানোর চেষ্টা করে। আমি মান্নার সাহেব পাশে বসেছিলাম, আমি জিজ্ঞেস করলাম যে সিরাজুল আলম খানের মৃত্যুর পরে আওয়ামী লীগ থেকে কি কোনো শোক বাণী দেওয়া হয়েছিল? উনি বললেন যে না, দেওয়া হয়নি। আপনারা ভাবুন যে কত বড় অকৃতজ্ঞ হলে একটি দল যাদের মূল চালিকা শক্তির মধ্যে এই মানুষটি ছিলেন, তাকে তারা স্মরণ পর্যন্ত করেনি তার মৃত্যুর পরে। 53 বছর পরে প্রত্যেকেই যারা অবদান রেখেছেন, যারা নেতৃত্ব দিয়েছেন, তাদের অবদানকে অস্বীকার করাটা সম্পূর্ণভাবে অকৃতজ্ঞতা ছাড়া কিছু নয়। বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ দেয়া, মাছ ধরার টোপ, প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের সমালোচনা করেন মির্জা ফখরুল। 15% যে আপনার কর দিয়ে কালো টাকা সাদা করা হবে, তার জন্য কি নাকি মাছের টোপ, মাছ ধরার জন্য যে টোপ দেওয়া হয়, তাই দুর্নীতিবাজদের ধরার জন্য টোপ দিচ্ছে। হাস্যকর ব্যাপার হচ্ছে যে আমরা তো দেখলাম যে আপনারা এই মাছের টোপ দিয়ে কাদের ধরেন, এবং কেন আপনারা তো নিজেরাই এটার সঙ্গে জড়িত। আপনি বাজেট দেখলেই বুঝতে পারবেন যে রাঘব বোয়ালদের লুটে খাওয়ার আরেকটা ব্যবস্থা করেছেন। এটা এই প্রত্যেক বছর একই ঘটনা করছে, এবং যারা আপনার অর্থনৈতিক বিশ্লেষক তারা বলছেন যে এটা আপনার শুধুমাত্র ক্ষতি ছাড়া আর কিছু করবে না। আজকে এই সমস্ত কথাগুলো বলে একটা
ধূম্রজাল সৃষ্টি করে মানুষকে আর কতদিন প্রতারিত করে রাখবে তারা। বিএনপির মহাসচিব বলেন, জোর করে ক্ষমতায় টিকে আছে আওয়ামী লীগ। গণতন্ত্র ভোটাধিকার ফিরিয়ে আনতে ভেদাভেদ ভুলে একজোট হয়ে আন্দোলনের মাধ্যমে সরকার পতনের আহ্বান জানান মির্জা ফখরুল। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। অন্যদিকে বিএনপির নেতারা বলছেন, প্রস্তাবিত বাজেট হচ্ছে চোর, ঘুষখোর, দুর্নীতিবাজ ও টাকা পাচারকারীদের মোটাতাজা করার বাজেট। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বিএনপির নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন সহ দলীয় নেতাকর্মীদের মুক্তির দাবিতে শনিবার ঢাকার এক মানববন্ধনে একথা বলেন বক্তারা। মিরাজ হোসেন গাজীর রিপোর্ট। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ও স্বেচ্ছাসেবক দল মহানগর দক্ষিণের সভাপতি জহিরুদ্দিন তুহিন সহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে এই মানববন্ধন। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই কর্মসূচির আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। নেতাদের মুক্তির দাবিতে রাজধানীর বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতাকর্মীরা অংশ নেন মানববন্ধনে। নানা দাবির ব্যানার, প্ল্যাকার্ড সহ স্লোগানে কারাবন্দীদের মুক্তি দাবি করেন তারা। বিএনপি নেতারা বলেন, সরকারের মদদে একটি গোষ্ঠী লুটপাটে ব্যস্ত, অন্যদিকে বিরোধী দলের নেতাকর্মীদের মিথ্যা অভিযোগের মামলা দিয়ে কারাবন্দী করা হচ্ছে। এভাবে ক্ষমতায় টিকে থাকা যাবে না বলে হুঁশিয়ারি দেন বিএনপি নেতারা। বেগম খালেদা জিয়াকে ছাড়েন, তার সাথে আলোচনা করেন, বিরোধী দলকে নিয়ে সব দল বসেন, আপনি রিজাইন করেন, রিজাইন করে তত্ত্বাবধায়ক সরকার অধীনে একটা নির্বাচন দেন। দেশ তো চালাইতে পারতেছেন না। লোকজন বলে আজকে একটা বাজেট দিচ্ছেন, সেই বাজেট হলো বেনজির বাজেট, অর্থাৎ যেটার কোনো নজির নাই। আর আরেকটা বেনজির হলো লুটপাটের রাজা, অর্থাৎ লুটপাটের বাজেট দিচ্ছেন আপনি। বেনজিরদের বিচার কখনো বাংলাদেশে বেনজিরদের বিচার হবে না, কারণ বেনজিরের বিচার করলেই ওই সমস্ত বড় বড় চোররা বিচারের আওতার মধ্যে এসে পড়বে। তাই তাদের রক্ষা করার স্বার্থে আজকে বেনজিরকে এয়ারপোর্ট দিয়ে সুন্দরভাবে তাকে পার হওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, গেল বছরের 28 অক্টোবরের ঘটনায় কাল্পনিক সব অভিযোগে মামলা দেওয়া হয়েছে। একই সময় একজন নেতা একাধিক জায়গায় হামলা ভাঙচুর কিভাবে করে এমন প্রশ্ন রাখেন তিনি। বলেন, ক্ষমতার অপব্যবহার করে কেউই রেহাই পাবে না। এবার বাজার পেল চোর, বদমাইশ, লুটেরা, ঘুষখোর, দুর্নীতিবাজ, মুদ্রা পাচারকারীদের মোটা তাজা করার বাজার। এই বাজারটা পুরো তাদেরকে মোটা তাজা করার বাজার। এই বাজারটা জনগণের জন্য না। এই বাজেটেই দেখবেন, এই বাজেটে কিন্তু হাসিনা ধরা থাকবে এই বাজেটে। যেখানে বাংলার দরকার নাই, যার কারণে এরা বন্দী আছে তাকে চেয়ার থেকে সরিয়ে দিলে তো সমস্যা ছিল। আমরা তো সুপ্তাপ করি কেন? আমরা সব তুমি আঘাত করি না কেন? আমাদের কাছে আঘাত আসলে আমরা আঘাত করি না কেন? এই সরকারের সময় ফুরিয়ে এসেছে বলেও মন্তব্য করেন বিএনপি নেতারা। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। বাজেটে 6.5% মূল্যস্ফীতি নামিয়ে আনার কথা বলা হলেও বাস্তবে এটি অসম্ভব। সামষ্টিক অর্থনীতি পুনরুদ্ধারে আগামী বছরগুলোয় সরকারকে চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। শনিবার রাজধানীর সানেম আয়োজিত বাজেট পর্যালোচনায় এসব কথা উঠে আসে। এ সময় বক্তারা বলেন, কালো টাকা বিনা প্রশ্নে সাদা করার নীতি অবলম্বন না করে অবৈধ টাকা ইনকাম বন্ধ করতে হবে। বিস্তারিত জানাচ্ছেন মামুন আব্দুল্লাহ। বাজার স্থিতিশীল রাখতে এবং উচ্চ মূল্যস্ফীতি কমাতে প্রস্তাবিত বাজেটে নানা পদক্ষেপ নেয় সরকার। বর্তমানে খাদ্য মূল্যস্ফীতি যেখানে 10.76%, সেখানে সরকারের পদক্ষেপ কতটুকু কার্যকর তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে নানা মহলে। সেই জায়গাগুলোকে বিচার বিশ্লেষণ করা। সামষ্টিক অর্থনীতিতে যখন নেতিবাচক প্রভাব, সেই বাস্তবতায় বাজেট পর্যালোচনার আয়োজন সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং সানেমের। রাজধানীতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির গবেষণা পরিচালক সাইমা হক বিদিশা এবারের বাজেটকে গদবাঁধা এবং অবাস্তবসম্মত উল্লেখ করে বলেন, কর্মসংস্থান বাড়াতে ও বৈদেশিক বিনিয়োগ বাড়াতে সুনির্দিষ্ট কোনো কথা নেই বাজেটে। কর্মসংস্থানকে উজ্জীবিত করবার জন্য খুব স্পেসিফিক কোনো টার্গেট অথবা খুব ডিটেইল রোডম্যাপ, দুটোর কোনোটাই কিন্তু আমরা সেভাবে দেখিনি। সব সময় শিক্ষা, স্বাস্থ্য এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে অগ্রাধিকার দিতে হবে।
কালো টাকা বিনা প্রশ্নে সাদা করার নীতি দুর্নীতিকে আরও উস্কে দেবে উল্লেখ করে বেসরকারি সংস্থাটির নির্বাহী পরিচালক সেলিম রায়হান বলেন, এটি অসাংবিধানিক। এখনই এটি বন্ধ করা না হলে তা হবে সর্বগ্রাসী। প্রবৃদ্ধির যে টার্গেট, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ যে টার্গেট, সেগুলো কিন্তু বাস্তবসম্মত নয়। গুরুত্বপূর্ণ পদে আসীন কিছু কিছু ব্যক্তির ক্ষেত্রে আমরা যে তারা রিটায়ার করে যাওয়ার পরে তাদের যে দুর্নীতি চিত্র আমরা দেখছি, এবং এটা কি প্রশ্ন হচ্ছে আমাদের যে এটা কি আসলেই টিপ অফ দ্য আইসবার্গ কিনা। ব্যাংকিং খাতের যে সুগভীর সমস্যা, সেটা হচ্ছে খেলাপি ঋণের সমস্যা, সেটাকে সমাধান করার উদ্যোগ কোথায়? কর খাতের যে সুগভীর সমস্যা, সেটা হচ্ছে যে একটা বিশাল সংখ্যক মানুষ অথবা খাত যারা কর দিতে সক্ষম, তারা কর দেয় না। নিম্ন আয়ের মানুষের জীবনমান স্বস্তিদায়ক অবস্থানে আনতে বাজেটে সুনির্দিষ্ট কোনো প্রস্তাব না থাকায় বিস্ময় প্রকাশ করেন সানেমের নির্বাহী পরিচালক। মূল্যস্ফীতি কিন্তু লাফে লাফে তখন মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ডক্টর এ.বি. মির্জা আজিজুল ইসলাম বলেছেন, মূল্যস্ফীতি কমানোর বিষয়ে বাজেটে সুস্পষ্ট কোনো নির্দেশনা নেই। শনিবার রাজধানী এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত বিতর্ক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। বলেন, বাজেটে যে পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে তাতে মূল্যস্ফীতি কমবে না। এবারের সংকোচনমূলক বাজেটে চাহিদা কমানোর কথা বলা হয়েছে জানিয়ে তিনি আরো বলেন, এতে মূল্যস্ফীতি কোনোভাবেই কমবে না। দেশে বিনিয়োগ ও উৎপাদন বাড়িয়ে মূল্যস্ফীতি কমানো যায় বলে জানান তিনি। সরকার ব্যাংক থেকে অতিরিক্ত ঋণ নিলে বেসরকারি উদ্যোক্তারা ঋণ সংকটে পড়বে, এতে উৎপাদন কমবে বলে শঙ্কা এই অর্থনীতিবিদদের। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ প্রবাসীদের পাঠানো রেমিটেন্সে প্রণোদনা 2.5 থেকে বাড়িয়ে 5% করার দাবি জানান। বিতর্কে কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে হারিয়ে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির বিতর্কিতরা জয়ী হন। নিয়ন্ত্রণ করা যাবে, তার সুস্পষ্ট দিক নির্দেশনা আমি পাই না। কিন্তু যে দেশ অনেক ক্ষেত্রেই আমদানি নির্ভরশীল, সেখানে চাহিদা কমিয়ে মূল্যস্ফীতি খুব একটা কমবে না। তার কারণ হচ্ছে মূল্যস্ফীতি অ্যাট দি মার্জিন আমাদের মতো দেশে ডিটারমিন করবে যে ইম্পোর্ট প্রাইস প্লাস তার উপরে যে ট্যারিফ দেয় আমরা, কাস্টম ডিউটি বা ইম্পোর্ট ডিউটি, সেটার উপরে। তো এখানে যে ওই যদি ইম্পোর্ট ডিউটি আমরা না কমাই, খালি ডিমান্ড কমিয়ে কিন্তু এই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা যাবে না। কঠিন পরিস্থিতিতে প্রয়োজন বুঝে বড় প্রকল্প নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। গতকাল প্রস্তাবিত বাজেটের প্রতিক্রিয়ায় এফবিসিসিআই বলেছে, ব্যাংক খাত থেকে বেশি ঋণ নিলে ক্ষতিগ্রস্ত হবে বেসরকারি খাত। এদিকে উৎসে কর কমানো সহ তৈরি পোশাক খাতের জন্য দেয়া প্রস্তাবগুলোর মূল বাজেটে অন্তর্ভুক্তির দাবি জানিয়েছে বিজিএমইএ, বিকেএমইএ এবং বিটিএম এর নেতারা। গোলাম মাইনুল আহসানের রিপোর্ট। 6 জন অর্থমন্ত্রীর প্রস্তাবিত বাজেট উপস্থাপনের পর থেকে চলছে চুলচেরা বিশ্লেষণ। বাজেট নিয়ে সরকার নিজেদের ব্যাখ্যার পাশাপাশি ব্যবসায়ী ও গবেষণা সংস্থাগুলো বিশ্লেষণ তুলে ধরছে। শনিবার এফবিসিসিআই ভবনের প্রস্তাবিত বাজেট প্রতিক্রিয়া জানায় ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। এ সময় সংগঠনের সভাপতি মাহবুবুল আলম বলেন, প্রস্তাবিত বাজেটে নেওয়া লক্ষ্যমাত্রাগুলো রয়েছে চ্যালেঞ্জের মধ্যে। মূল্যস্ফীতির হারকে কমিয়ে এনে লক্ষ্যমাত্রা অর্জন করা একটি বিশাল চ্যালেঞ্জ বলে আমরা মনে করি। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে অনুৎপাদনশীল ও অপ্রয়োজনীয় খাতে খরচ কমানোর লক্ষ্যে সরকারের ব্যয় সংকোচন নীতি আরও শক্তিশালী হওয়া প্রয়োজন। ব্যাংক ব্যবস্থা থেকে অধিক মাত্রায় সরকারি ঋণ গ্রহণ বেসরকারি খাতে ঋণ প্রবাহে বাধা সৃষ্টি করে, ফলে বিনিয়োগ ও কর্মসংস্থানের ক্ষেত্রে বিরূপ প্রভাব পড়তে পারে বলে আমরা আশঙ্কা করি। সরকারের প্রকল্প গ্রহণ নিয়েও প্রতিক্রিয়া জানায় এফবিসিসিআই। ইনফ্রাস্ট্রাকচার তো অনেক ডেভেলপ, কিন্তু সেই হিসেবে আমাদের ব্যবসাটা তো আমাদের ডেভেলপ করতে হবে। কাজে এই মুহূর্তে যদি বড় প্রজেক্ট না নিয়ে যে ব্যয় সংকোচন করতে বলছি, ওই জায়গায় আমরা যেন বড় প্রজেক্ট না নিয়ে একটু দেখে শুনে প্রজেক্ট নেয়। এদিকে বিজেপি ভবনে পোশাক খাতে 3 সংগঠন যৌথ বাজেট উত্তর সংবাদ সম্মেলন করে। এই সময় বিজেপি সভাপতি বলেন, পোশাক শিল্পের জন্য কিছু নীতি সহায়তা দেওয়া হলেও মূল প্রস্তাবনাগুলোর কোনো প্রতিফলন বাজেটে ঘটেনি। সরকার আন্তরিক এবং অবশ্যই আমাদের প্রতি সদয় হবেন এবং এই বিনিয়োগের স্বার্থে, শিল্পায়নের স্বার্থে
অর্থাৎ কর্মসংস্থানের স্বার্থে এবং দেশের এই চলমান যে অর্থনৈতিক সংকট, এই সংকট মোকাবেলার স্বার্থে অবশ্যই আমাদের নীতি সহায়তা এবং আমাদের দিবেন এবং আমাদের পাশে দাঁড়াবেন, এটাই আমি প্রত্যাশা করি। বর্তমান যে সংকট, এই সংকট মোকাবেলায় আমরা যেটা বলে থাকি যে প্রায় 80% ইন্ডাস্ট্রি আমাদের এখন আইসিইউতে আসে, তো তাদেরকে যদি প্রপার ট্রিটমেন্ট দিয়ে ওখান থেকে আমরা বের করতে না পারি, তাহলে তারা স্বাভাবিক জীবনে না আসতে পারলে এরা হয়তো এরপরে লাইফ সাপোর্টে চলে যাবে, ওখান থেকে শেষ হয়ে যাবে। প্রস্তাবিত বাজেটে নেওয়া পদক্ষেপগুলো বাস্তবায়িত হলে বিনিয়োগ ও কর্মসংস্থান ব্যাহত হবে বলছেন পোশাক খাতের নেতারা। গোলাম মনিরুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। ঘূর্ণিঝড় রিমালের কারণে স্থগিত হওয়া 19টি উপজেলা পরিষদের ভোট গ্রহণ আজ সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে। অবাধ ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। খুলনার কায়রা, পাইকপাড়া, পাইকগাছা ও ডুমুরিয়া, বরিশালের গৌরনদী ও আঘাইলঝাড়া, পিরোজপুরের মঠবাড়িয়া এবং ঝালকাঠির রাজাপুর ও কাঠালিয়া সহ 19টি উপজেলায় ভোট গ্রহণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে উপজেলার ভোট শেষ হবে আজ। এর আগে এই 19টি উপজেলায় 29 মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু ঘূর্ণিঝড় রিমালের কারণে তা স্থগিত করা হয়েছিল। পিরোজপুরের মঠবাড়িয়ায় ইভিএমে এবং বাকিগুলোতে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ হবে। 3 ঘণ্টার অতিবৃষ্টিতে আবারও প্লাবিত হয়েছে সিলেট MAG ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সহ নিম্নাঞ্চল। শনিবার রাতে মুষলধারে বৃষ্টি নামে। অতিবৃষ্টির কারণে রাস্তাঘাট ফাঁকা হয়ে যায়। এ সময় সিলেট নগরীর সুরমা নদী তীরবর্তীর অন্তত 10টি ওয়ার্ড সহ উপশহর 13 রতন, তালতলার প্রধান সড়কগুলো প্লাবিত হয়েছে। পানি ঢুকে পড়ে সিলেট MAG ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নিচতলায়। এর আগেও অতিবৃষ্টিতে প্লাবিত হয়েছে সিলেট নগরীর 28টি ওয়ার্ড। এতে 10,000 পরিবার পানিবন্দী হয়ে পড়ে। 15টি আশ্রয় কেন্দ্রে 5,000 লোক আশ্রয় নেয়। ফের অতিবৃষ্টিতে পানি বাড়ায় বিপাকে পড়েছে পানিবন্দী পরিবারগুলো। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। রাজধানীর বাড়িধারায় পুলিশের গুলিতে আরেক পুলিশ নিহত, গাড়ি চালক গুলিবিদ্ধ। হত্যাকাণ্ডে তদন্ত হচ্ছে, কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার। টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে আজ শপথ নেবেন মোদী। অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বিভিন্ন দেশের শীর্ষ নেতারা। বাজেট নিয়ে বিএনপি সিপিডির এক সুরে মাথা ব্যথা নেই বলেছেন ওবায়দুল কাদের। লুটেরাদের সুযোগ করে দিয়েছে সরকার, অভিযোগ মির্জা ফখরুলের। সামনে সরকারকে চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। সানেমের পর্যালোচনা, কালো টাকা অবাধে সাদা না করে অবৈধ ইনকাম বন্ধের পরামর্শ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টা, এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ এবং সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।